আসসালামু আলাইকুম। আমার সামনে দুটা খবর আছে। একটা খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় মামলা, যুবলীগ নেতা গ্রেফতার। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের শপথ পাঠের ঘটনায় দায়ের মামলায় ইমান আলী নামের এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার 29 এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ইমান আলী উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য, এক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। একই দিন বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে ইমানকে গ্রেফতার করা হয়। একই রাতে 25 জনের নাম উল্লেখ করে ও প্রায় 250 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের হয়। তবে বাদীর নাম ও আসামিদের তালিকা প্রকাশ করতে রাজি হননি ওসি। স্থানীয় সূত্রগুলো বলছে, গত রবিবার 26 এপ্রিল রাতে নদীর পাড়ে মোমবাতি জ্বালিয়ে শেখ হাসিনাকে ফেরাতে শপথ বাক্য পাঠ করেন উপজেলার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে 2 মিনিট 41 সেকেন্ডের একটি ভিডিও প্রচার করেন। পরে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। এই ঘটনায় মামলা দায়ের হলে মঙ্গলবার ইমান আলীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ফরিদুল আলম বলেন, প্রকাশিত ভিডিওটি আমাদের নজরে এসছে। এই ঘটনায় মামলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরের খবরটা আরো চমকপ্রদ, বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আমার জেলার নেত্রকোনায়। সেখানে খবরের শিরোনাম হচ্ছে, হারিকেন ও টর্চ লাইট জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। 2 মিনিট 22 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় 20 থেকে 25 নেতাকর্মী রাতের আধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করছেন। তাদের কারো মুখে মাস্ক, কারো মাথায় হেলমেট, আবার কেউ মুখ কাপড়ে ঢেকে রেখেছেন। ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, তেল গ্যাস বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই ইত্যাদি। শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্যে দিয়ে মিছিল শেষ করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় 8টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ ও যুবক জড়ো হয়ে কাইলাটি সড়কে মিছিল শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক, তিনি বলেন, অংশগ্রহণকারীদের হাতে ছোট হারিকেন ও মুঠোফোনের আলো ছিল। প্রায় 5 মিনিট মিছিল করে তারা দ্রুত সরে যান, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার, তিনি বলেন, এ ধরনের কোনো মিছিলের খবর পুলিশ পায়নি। তার ধারণা এটি অন্য জায়গার পুরনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, প্রতিটা জিনিসই যে দুইটা ঘটনা অনেকটা গুপ্ত ধরনের বা ধরেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ধরনের। এখন এগুলো তো আছে এবং দেশে কিন্তু বিচ্ছিন্নভাবে সব জেলায় কোনো না কোনো ঘটনা হচ্ছে। কোথাও অফিস খোলা হচ্ছে, কোথাও ঝটিকা মিছিল হচ্ছে, কোথাও পরিস্থিতির মধ্যে দিয়ে একত্রিত হচ্ছে, কোথাও সিঙ্গেল কেউ তার মতো করে সে কথা বলছে বা স্লোগান দিচ্ছে। এই সংগঠনটিকে যতই আইনের মাধ্যমে বা পুলিশ দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় আসার আগে তিনি বলছিলেন যে পুলিশ দিয়ে আপনারা কতকাল আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন, পুলিশ দিয়ে কি ঠেকিয়ে রাখা যায়? এই কথাই যদি তারা বোঝেন, তাহলে আওয়ামী লীগের জন্য কেন কনসেনসাস কমিশন বা অন্য কোনো কমিশন, যেটা দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা যায় যুক্তিসঙ্গত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, সেটাই কেন করছেন না? যদি সেটাও করেন যে আওয়ামী লীগের এই লোকগুলা দোষী সাব্যস্ত, তারা বিচারের মুখোমুখি হচ্ছে, বাকিরা তাদের রাজনীতি স্বাধীনভাবে করতে পারবে, যেটা গণতান্ত্রিক অধিকার মানুষের, কেন তারা সেই পথে যাচ্ছেন না? এটাই আসলে আমাদের মগজে ধরে না।
জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য। ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সবচাইতে ভালো লাগতো আমার যেই কথা, আমার সাথে জীবনে যখন ১ম দেখা হয়, সাধারণত আপনি ভালো করেই জানেন, আমার চেয়ে আপনি ভালো জানেন। তার সাথে কথা বললে সাধারণত সবাই কিন্তু প্রশ্ন করতে তাকে ভয় পেত। তো সাধারণত সবাই চুপ, বিশেষ করে ডক্টর আমির শরীফকে মানুষ বেশি ভয় পেত। এটা তো আপনি জানেন, ডক্টর আমির শরীফ স্যার। তারপরে যে মানুষটাকে প্রশ্ন করতে ভয় পেত সেটা ডক্টর হুমায়ুন আজাদ। তাকে কেউ প্রশ্ন করতে সাহস পাইত না। আমিও করিনি কোনোদিন। তো একদিন আমি তাকে বলেছিলাম, "স্যার আমি আপনার ভক্ত।" বলল, "আমি ভক্ত দেখে ভয় পাই।" মজার বিষয়, আমি বলল, "ভক্ত দেখে আমি ভয় পাই?" তার বক্তব্যটা তখন আমি বুঝি নাই। কারণ তখন ওই বয়সটা আমার হয় নাই, অভিজ্ঞতা, ওই স্টাডি, কারণ বয়স, অভিজ্ঞতা, স্টাডির তো একটা ব্যাপার আছে। মনঃক্ষুণ্ণ হয়েছিলাম। পরে দেখলাম না, তার কথাই সত্য। পরে তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন কেন ভক্তদের ভয় পান, এবং আমাকে এও বলেছিলেন, "কখনো কারো ভক্ত হইও না। ভক্ত হয় নির্বোধেরা। কোন ভক্ত হয় নির্বোধেরা, অন্ধবিশ্বাসীরা। তুমি তো অন্ধবিশ্বাসী কোন ব্যক্তি আমার পাশে থাকুক, আমার আমার কাছে আসুক, এটা আমি চাইও না। আমি মানুষের অন্ধবিশ্বাসকে মুক্ত করতে চাই।" তখন কথাটা অনুধাবন করতে পারিনি। কথাটা সত্য। তার আরেকটা চমৎকার উদ্ধৃতি হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের, যিনি বহুমাত্রিক প্রতিভা। যিনি বাংলা ভাষার এমন কোন, সাহিত্যের এমন কোন জায়গা নাই যেখানে তার পদচারণা নাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি ছিলেন তৎকালীন সময়ে জীবিত ভাষাবিজ্ঞানী। এটা পাওয়া খুব মুশকিল। তাকে ভাষাবিজ্ঞানী ওই একজনই। কিন্তু তার শত্রু পাশাপাশি বেড়ে চলেছিল। যার জন্য আপনি যেটা বললেন সবচেয়ে বেদনাদায়ক, যে তার মৃত্যুর পর তাকে কিন্তু জানাজাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে দেওয়া হয় নাই। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর হুমায়ুন আজাদের যদি কুকুর বিড়াল থাকতো, সেই কুকুর বিড়ালেরও ছাত্র হইতে পারবে না। সেই ব্যক্তির কবর কিন্তু এখন নজরুল ইসলামের, জাতীয় কবি নজরুল ইসলামের পাশে তার কবর দেওয়া হয়েছে। কিন্তু ডক্টর হুমায়ুন আজাদকে জায়গা দেওয়া হয়নি। কোন অপরাধ ডক্টর হুমায়ুন আজাদের? ডক্টর হুমায়ুন আজাদ মুরতাদ। কোন কোন হুমায়ুন আজাদকে কবর দেওয়া যাবে না? প্রথা বিরোধী। তো নজরুল কি ছিল? নজরুল বুঝি মুরতাদ ছিল না? নজরুলের চাইতে বুঝি কম অত্যাচার ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে তো মেরে ফেলেছিল। নজরুলকে কি কম অত্যাচার করেছিল মৌলবীরা? কাফের, মুরতাদ, পাগল, হিন্দু কি বলে নাই? নজরুল, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সন্তানদের নাম কি? দেখেন, অন্তত তার সন্তানের নামের পাশে আজাদ আছে, তাই না? অন্তত আজাদ মানে এটা ইসলামী নাম, তাদের ভাষায় ইসলামী ভাষা, যাদের নাম কোনোদিন ইসলামী, হিন্দু, মুসলমান হয় না। কিন্তু নজরুলের সন্তানের নাম কি? কৃষ্ণ মোহাম্মদ। আজকে যদি কেউ কৃষ্ণ মোহাম্মদ রাখতো, ওই বাড়ি ঘর থাকতো, কিন্তু ডক্টর হুমায়ুনকে কবর দিতে দেওয়া হয়নি। কিন্তু মুরতাদ নজরুলের পাশে ওই কি তালিবর্ষ ও অন্তস্থাগারা হাদিকে ঠিকই কবর দেওয়া হয়েছে, বিরাট জাতীয় বীর। কিন্তু ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে সেখানে কবর দিতে দেওয়া হয়নি তৎকালীন সময়ের সরকার। যাই হোক, সেটা অন্য বিষয়। ডক্টর হুমায়ুন স্যার আরেকটা অসাধারণ উক্তি রয়েছে, যেটা আমি মাঝে মাঝে বলে থাকি, যে এখন মানে যা তোমাদের ভালো লাগে এটা এখানকার জন্য বলি, আর যা তোমাদের ভালো লাগে না এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলি। কথাটা চমৎকার। অর্থাৎ ডক্টর হুমায়ুন আজাদকে ধারণ করা যায় না। আপনি দেখেন, তিনি বাংলাস্তান নামে আগে উপন্যাস লিখে ফেলেছেন। আজকে বাংলাদেশ বাংলাস্তান হয়ে গেছে। তিনি বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে। হচ্ছে না আজ? আমরা বীর মুক্তিযোদ্ধাদের থাপ্পড় মারতে দেখতেছি, তার সন্তানকে পিটাতে দেখতেছি, বীর মুক্তিযোদ্ধাদের হাতে হ্যান্ডকাপ দেখতেছি, আবার জুলাই সন্ত্রাসীদের ফুলের মালা দিয়ে বরণ করতে দেখতেছি আদালতে। আমরা দেখতেছি এই দেশের জুলাইয়ের যারা বাসের চেয়ে কঞ্চি করে জুলাই যোদ্ধা তথাকথিত সন্ত্রাসীদের দেখতেছি, তারা বসে থাকে, অধ্যাপক দাঁড়িয়ে থাকে। আমরা দেখলাম মুক্তিযোদ্ধাদের বিচার করতেছে এখন সংসদে দাঁড়িয়ে। রাজাকার আলবদরের বাচ্চারা বলতেছে, বঙ্গবন্ধুকে গালি দিতেছে, এই দেশের স্বাধীনতাকে অস্বীকার করতেছে। আর এই যে যারা এখন বাংলাদেশে এই মুহূর্তে এই যে জুলাই সন্ত্রাসীদের যিনি হচ্ছেন প্রেতাত্মা বা আত্মা, তালিবান অন্তস্থাকার হাদিস, সে তো বলে দিয়েছে কোট আন কোট মুক্তিযুদ্ধ বিরোধিতার জন্য জুলাই আন্দোলন হয়েছে। সে নিজে বলেছে। আজ পর্যন্ত কেউ তার প্রতিবাদ করে নাই। তো এরাই তো ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথাই তো সত্য হচ্ছে। আমরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখতেছি, আর যাদের স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদর, যাদের মানবতা বিরোধী, মুক্তি যুদ্ধ অপরাধের দায় সাজাপ্রাপ্ত আসামি, পলাতক আসামি, তারা এখন এসে সংসদে। আবার এদের চেলারা বলে অমুক পলাইলে কেন, তমক পলাইলে কেন, আমি আত্মগোপনে কেন, আপনি অস্ট্রেলিয়া কেন, কেন দেশে হয়ে গেছে। শোনেন, এই বক্তব্যের মধ্যেই প্রমাণ করে যে বিএনপি যে স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক। আর কত প্রমাণ করতে হবে? তারা এও বলেছে মুক্তিযুদ্ধের কথা বলে জাতিকে 2 ভাগ করা যাবে না, কিন্তু জুলাই সন্ত্রাসের কথা বলে জাতিকে 4 ভাগ করা যাবে, বিরোধিতার নামে 10 ভাগ করা যাবে।
বঙ্গবন্ধুর নামে বিরোধিতা করা যাবে, কিন্তু জুলাই সন্ত্রাসের বিরোধিতা করা যাবে না, আর মুক্তিযুদ্ধ নামে ভাগ করা যাবে না, কারণ আদতে তারা পেয়ারা পেয়ারা পাকিস্তানি। এখন এরা তো হলো, আমি তো বারবার বলি, সারা পৃথিবীতে থাকে বিরোধী দল, আর বাংলাদেশের কি সৌভাগ্য, এখানে একটি সরকারি বিরোধী দল আছে, তার নাম জামাত। আমার সেই দলে আমার ভাবির পোলারা আছে। আমি যদি ওই যে বিএনপির কোন সাংসদ যেন বলেছে, আমিও সাংসদ থাকলে বলতাম এই মুহূর্তে, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার ভাইয়ের ছেলেদের কি ভাবির পোলা বলা যাবে, এই প্রশ্নটা আমি রাখতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এখানে যাই নাই, সৌভাগ্য। এরকম রাজাকার আলবদরদের আমি একবার আশা করেছিলাম যে যদি নমিনেশন জমা দিতে ইলেকশন করতাম। এখন দেখি খুব ভালো হয়েছে, আমাকে নমিনেশন পেপার জমা দিতে দেয় নাই, আমার লোকদের সাথে ঢুকতেও দেয় নাই, আমি তাদের হুমকি দিয়েছে, যাক সেটা অন্য কথা, বরং ভালো হয়েছে। কারণ এই মুসলেখা সংসদ, এই স্বাধীনতা বিরোধীদের সংসদে গিয়ে কি করার আছে? যেখানে বিএনপির সাংসদ কথা বললে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সেটা উল্টে দিয়ে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল সামদ, রাজাকার কুল শিরোমণি, এই এই কি সাদা শকুন জামাতের আমির না খামির, তার কথায় বাস্তবায়ন করে তারা। যে জামাতার আমির বলে তিনি নাকি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। আচ্ছা, তার কে মুক্তিযুদ্ধ করেছে? তার বাপে না, তার দাদায় না, তার পোলায়? আমরা তো বুঝতে পারি না। মুক্তিযুদ্ধ বা শহীদ পরিবারের কোন সন্তান জামাত করতে পারে? প্রশ্নই আসছে না। পৃথিবীর কোন দেশের মুক্তিযোদ্ধার সন্তান, ওই দেশ যারা প্রতিষ্ঠিত করে তার সন্তান দেশ বিরোধী দলে যোগ দিতে পারে? প্রশ্নই আসছে না। আর শুনেন, জামাতের এগুলো কেন বলে? কারণ বাংলাদেশের জামাত হইতে, আর বাংলাদেশে আমার ভাবির পোলা হইতে, বাংলাদেশের রাজনীতিবিদ আর মোল্লা হইতে আপনাকে ঠাড়া বড়া মিশা কথা প্র্যাকটিস করতে হবে। এবং ঠাড়া বড়া মিশা কথায় যদি আপনি 100-র মধ্যে 99 না পান, আপনি ভর্তি হইতে পারবেন না জামাতে। এরকম ঠাড়া বড়া মিথ্যা কথা কনফিডেন্টলি বলতে হবে আপনাকে। মানে কত বড় ঠাড়া বড়া মিথ্যা কথা বললে এটা বলা যায় যে তার পরিবার মুক্তিযোদ্ধা, সে হলো মুক্তিযোদ্ধার পরিবারের। তুমি বেটা মুক্তিযোদ্ধা পরিবারের হইলে তুমি জাসদ ছাত্রলীগে গেছিলে কেন? ওইখান থেকে আবার শিবির হয়ে গেলা। বলে নাই যে জাইমা রহমান এই স্বপ্ন দেখছিল? ভাই, এটা আলহামদুলিল্লাহ বলেন, তারা কখন পর্যন্ত ঠেকুক। ভাগ্যিস বলে নাই যে তাদের কাজের বেটি ফাতেমা দেখে নাই। ভাগ্যিস বলে নাই কাজের বেটি ফাতেমার যে ভাগ্নি হাসপাতালে গিয়ে অসুস্থ হয়ে শুয়ে পড়েছিল, হামে রোগী দেখতে জানে বাংলাদেশের মুসলেখা সরকারের মন্ত্রীরা। কিন্তু ওই কামের বেটি ফাতেমার ভাতিজা নাকি ভাগ্নিকে হাসপাতালে দেখতে গেছে। ভাগ্যিস বলে নাই কামের বেটি বিএনপির প্রধানমন্ত্রীর, বিএনপির চেয়ারপারসনের কামের বেটি ফাতেমার ভাস্তি ভাগ্নি এই স্বপ্ন দেখেছিল। আর বিএনপির এক নেতা তো বলেই ফেলেছে যে এইরূপ যে পারমাণবিক সূত্র আবিষ্কার করেছে জিয়াউর রহমান। সুবহানাল্লাহ না বলে যাবেন না। ভাগ্যিস বলে নাই যে কোরআন আবিষ্কার করেছিল জিয়াউর রহমান। ভাগ্যিস বলে নাই ইসলাম আনেছেন কি জিয়াউর রহমান। অলরেডি তো ধানের শীষ আদম আলাইহিস সালামের আমল থেকে শুরু বলে দিয়েছে। ধানের শীষ আদম আলাইহিস সালামের আমল থেকে শুরু। এই ব্যাপারে একবার আওয়ামী লীগের একজন অতি ভক্ত বলেছিল যে নৌকা মার্কা কোরআনে লেখা আছে। সামরা নাইপির বলছিল যে সামরা নাইপির বলছিল এই নবী সেই এই নৌকা সেই নৌকা না, নুহু নবীর নৌকা। কিন্তু এইবার কোন জামাতি হেফাজতি সামরা নাইপিরকে বলতে শুনলাম না, যখন বিএনপির নেতারা বিএনপির এক কর্মী নাকি নেতা বলেছে যে ধানের শীষ আদম আলাইহিস সালাম থেকে। এইবার তো সামরা নাইপির বলে না এই ধানের শীষ সেই ধানের শীষ না। আমরা এখন বলতে শুনি না। আমরা এখন কি বলতে শুনি? আমরা এখন বলতে শুনি। শুধু তাই না, আমাদের এই যে পার্থ আছেন না, পার্থ সাহেব, আমাদের আওয়ামী লীগের মানে জাতীয় জামাতা পার্থ, যার বাপ বেটা সবসময় নিজের স্বার্থ ছাড়া কিছু করে না, সেই পার্থ। তারা সব সরকারের সময় নিজের স্বার্থ হাসিল করে, তার নাম হচ্ছে পার্থ। তারা বাপ বেটা মিলে। সেই পার্থ এও বলেছে জুলাই আন্দোলনকে জঙ্গি বলা যাবে না, সন্ত্রাসী বলা যাবে না। ভাই, জুলাই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন বলে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধিতা করে বাংলাদেশে রাজনীতি করা যাবে। এটা পার্থ সাহেব এই ব্যাপারে কোনো কথা বলেন নাই। কারণ হাজার লোক তিনি, আপনারও তো জাতীয় জামাই, আওয়ামী লীগের জামাই। রূপপুর পারমাণবিক কেন্দ্র যখন কাজ শুরু করে দিয়েছে, তখন আমি গতকালকেই একটা ভিডিও আপলোড করলাম না এই কারণ ভাবলাম এইবার একটা হ্যাস্তন্যস্ত হয়ে যাবে। আমাদের বামপন্থী, ডানপন্থী, উপরপন্থী, নিচপন্থী সকলের নেমে রাস্তা একেবারে গুড়া করে দিবে। জিনিসটা খুব উত্তেজনাকর হবে এবং তারপরে ভিডিওটা যদি করা যায় তাহলে বেশ সময় উপযোগী ঘটনা ঘটবে। কিন্তু অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সবকিছুই চুপচাপ নীরব। এখন আর আমি কোনো
স্যারকে, আনু মোহাম্মদ স্যারদের মতো কাউকে দেখলাম না যে রাজপথ উত্তাল গরম করে ফেলতে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে নিয়ে কোনো হইচই খুব একটা চোখে পড়লো না। এখন যেহেতু চোখে পড়লোই না, তাহলে তো আর ভিডিওটা অপেক্ষা করে বাদ দিয়ে রাখা যায় না, সুতরাং আজকে এই ভিডিওটার অবতারণা। দুর্ভাগ্য শেখ হাসিনার, দুর্ভাগ্য আওয়ামী লীগের। যখনই তারা যেটা কাজ করতে যেত তখনই দেখা যেত যে ব্যাপক হইচই হাবিজাবি হতো। কিন্তু সেই রূপপুর যখন এখন বাস্তবতা, কয়েক মাসের মধ্যে এটা উৎপাদনে যাবে, তখন কিন্তু সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। এখন কেউ বলছেন না যে মেগা প্রজেক্ট সব ভেঙে ফেলতে হবে, মানে একেবারে তৈরি করা মেগা প্রজেক্ট ভেঙে ফেলার কথাটাও কিন্তু ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন। যাক, সেখানে না যাই, আমি একটা ছোট্ট কাহিনীর কথা বলি, মানে এটা গল্প না, এটা সত্য ঘটনা। আমাদের সিলেটের এক ভদ্রলোক, তিনি ছোটবেলা খুব দরিদ্র ছিলেন, খুবই স্ট্রাগল করা লাইফ ছিলেন, মা তাকে অনেক কষ্ট করে বড় করেছেন, এবং উনি এখন আমেরিকায় থাকেন, নিউ ইয়র্কে থাকেন, তিনি লং আইল্যান্ডে। অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, অনেক অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, স্ট্রাগল করেছেন আমেরিকায় গিয়ে এবং হয়েছেন। তো ওনার মাকে উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন আদর যত্ন করার, শেষ মুহূর্তে, এবং মা মারা গেলেন। তো ভদ্রলোক কাঁদছিলেন এবং একটা কথা প্রসঙ্গে বলছিলেন, আমরা সকলে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আপনার তো মাকে করার সুযোগ হয়েছে, আল্লাহ দিয়েছেন, বয়সে চলে গেছেন। তখন উনি একটা কথা বলেছিলেন যে ভাই, আমার দুঃখটা কি জানেন, আমার মা এত টাকা পয়সার জন্য কষ্ট করেছেন সারা জীবন, আজকে যে আমার কত টাকা, এটা আমার মা কল্পনা করে যেতে পারলেন না। মানে উনি বুঝতে পেরেছেন টাকা আছে, কিন্তু আমার যে কি পরিমাণ টাকা, উনি মিলিয়নিয়ার আমেরিকায়, এইটা কল্পনা করারও ক্ষমতা আমার মায়ের ছিল না। ওনাকে যে আমি এটা বোঝাতে পারলাম না, এটা এক ধরনের কষ্ট। শুনতে আধিক্যতা মনে হতে পারে, কিন্তু আসলেও কিছু কিছু কষ্ট খুব উদ্ভট এবং অদ্ভুত থাকে। ঠিক একইভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা যে আসলে কত বড় জিনিস, এটা যে কত বড় ইম্প্যাক্ট এই দেশ ও জাতির উপরে ফেলবে, এটা আমার ধারণা আমরা অনেকেই বুঝতে পারছি না। মানে এটা আমার একটা কষ্ট যে এটা অনেককে আমরা বোঝাতে পারবো না। আমাদের দেশের লোকজনের আইকিউ লেভেল এত ভালো, এত শার্প, আমাদের দেশে আয়োডিন এত বেশি আগে খেয়েছে যে তাদের আইকিউ অনেক উঁচু, আমাদের এই নিচু কথা তারা বুঝতে পারবেন না। আমি একটা নর্মাল কথা বলি, যখন এর আগের বার 111 সরকারের আগে তারেক রহমান বিএনপি জামাতের যে জোটটা ছিল, তাদের ক্ষমতা থেকে যখন চলে যায়, সারা বাংলাদেশে বিদ্যুৎ ক্ষমতা ছিল 4000 থেকে 4800 মেগাওয়াট, সারা বাংলাদেশের সকল উৎপাদন ক্ষমতা মিলে। আর এখন এই রূপপুর একা 2200 মেগাওয়াট বিদ্যুৎ দেবে। মানে একটা সময় শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিলেন, তখন সারা বাংলাদেশের যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা ছিল, তার ঠিক অর্ধেক পরিমাণ শুধু একটা কেন্দ্র থেকে আমরা আগামী বছর থেকেই হয়তো পেতে যাচ্ছি আর কি। আপনি চিন্তা করতে পারেন যে কত বিশাল জিনিস, কত বড় জিনিস। আমার ধারণা অনেকের সেটা মাথায় ঢুকবে না, সেটাতে আমরা না যাই। এর মাধ্যমে বাংলাদেশে একটা 33তম পারমাণবিক কিছু একটা হয়েছে, ডোন্ট ওয়ারি। এখানের মধ্যে কুলাউড়ার ইউরেনিয়াম নিয়ে এসে ডাকসুন না তাদের বোমা বানানোরটা না, এটা সত্যিকারের একটা পারমাণবিক চর্চার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এটা শুরু হয়েছে। এই গোটা ঘটনাটা ঘটেছে 1,14,000 কোটি টাকা। মানে আমি জানি না এই টাকা কত টাকা হয়, এটা কল্পনার বাইরে, বাট 1,14,000 কোটি টাকা একটা প্রজেক্ট। মানে কি পরিমাণ সাহস থাকলে, কি পরিমাণ শক্তি থাকলে, কি পরিমাণ মানে রিস্ক নেওয়ার ক্ষমতা থাকলে এই ধরনের একটা প্রজেক্ট বাংলাদেশের মতো একটা গরিব দেশ করতে পারে, শুরু করতে পারে। বাট এখন আপনারা বলবেন যে 1,14,000 কোটি টাকা, এত টাকা কোথা থেকে আসবে, কে খরচ করবে? এই টাকাটা কিন্তু আমাদের না। 1,14,000 টাকার মধ্যে 90%, ধরেন 1,02,000 কোটি টাকার মতো, হিসাবে ভুল হলে মাফ করে দেন ভাই, আমি হিসাবে কাঁচা। সেই টাকাটা আসলে আমরা রাশিয়া থেকে পাচ্ছি। অনেকে বলছেন লোন করছি, ধার করছি, ঋণ করছি, কথা সত্য। আবার যদি আপনি অন্যভাবে দেখেন, এটাকে আপনি বলতে পারেন যে এই 1,00,000 কোটি টাকা আসলে বিনিয়োগ হিসেবে এসেছে। কারণ এই টাকাটা খরচ করবে রাশিয়া, তারা এখানের মধ্যে পুরো প্ল্যান্ট সেট আপ করবে। এটা এমন না যে তারা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে খুব পপুলার একটা ধারণা আছে যে রাশিয়া বোধহয় টাকা লোন হিসাবে আমাদেরকে দিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের সব লোকজন, এস আলম, সালমান রহমানরা বোধহয় এই টাকার অর্ধেক খেয়ে ফেলেছে। ইনফ্যাক্ট এইটা নিয়েও একটা গুজব আছে, সেই গুজবে পড়ে যাচ্ছি। মানে অনেকে বলেছে যে $5 বিলিয়ন, মানে প্রায় অর্ধেক টাকাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মেরে খেয়েছেন। ওই যে বললাম, আমাদের আয়োডিনের এত একটা মুশকিল যে আমরা কল্পনাও করতে পারি না যে কত টাকা এত টাকা হয়, একটা কিছু বলে দিলেই হয়। এটা আসিফ নজরুলের ওই
26 লক্ষ ভারতীয় ঢাকায় আছে, 2 কোটির মধ্যে 10% ইন্ডিয়ান, এইটা বলার মতো একটা সাহস করে মিথ্যা বলে দেওয়া, সাহস করে কিছু বলে দেওয়ার মতোই একটা দুর্নীতির কথা এখানের মধ্যে এসেছিল। যে কথা বলছিলাম যে এই 1 লক্ষ কোটি টাকাকে আপনি লোন ধরতে পারেন, ঋণ ধরতে পারেন, আবার এটাকে যদি আপনি মনে করেন একটা বিদেশি বিনিয়োগ, কারণ হচ্ছে এটা 30 বছরে ভারত ফেরত নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? রাশিয়া ফেরত নিয়ে যাবে, এবং সেটা নিয়ে যাবে বিদ্যুৎ, বাংলাদেশ সরকার বিদ্যুৎ কিনতে থাকবে এই প্ল্যান্ট থেকে, প্ল্যান্টের মালিক বাংলাদেশ সরকার থাকবে, এবং 30 বছর পরে যখন তারা তাদের টাকাটা নিয়ে চলে যাবে, এই পুরো প্ল্যান্টের মালিক বাংলাদেশ সরকার হয়ে যাবে। এবং এইটা আরো 50 থেকে 100 বছর পর্যন্ত, আমরা জানি না, ভবিষ্যতে হয়তো প্রযুক্তি উন্নত হলে আরো হতে পারে, এটা নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে 2200 মেগাওয়াট করে বিদ্যুৎ দিতে থাকবে। এই মুহূর্তে সেটা থেকে বাংলাদেশের প্রায় 2 থেকে 2.5 কোটি জনসাধারণ শুধুমাত্র এই একটি কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নভাবে চলতে পারবে। এই যখন অবস্থা, তখন এই ভিডিওটা করতে হচ্ছে এই কারণে, কারণ বিভিন্ন ধরনের কথাবার্তা এখানের মধ্যে আসছে। আমাদের মধ্যে আসলে কাউকে ক্রেডিট দেওয়ার ব্যাপারে খুবই কৃপণতা আছে জাতি হিসেবে, আমাদের স্বভাবের মধ্যে এটা খুব কম, আমরা কাউকে মানে দিতে চাই না। যদি আমার পক্ষে হয় আমি অনেক দিতে চাই, আপনি বলবেন যে এখন যে আপনি তো কাউরে দেন না, তা না, কিন্তু জাতিগতভাবেই আমরা একেবারে মানে ডিনাই করে যেতে চাই। রূপপুর নিয়ে দ্বিতীয় যে প্রশ্নটা উঠে খুব বেশি আমরা শুনতে পাই যে অনেক দুর্নীতি হয়েছে, এবং এখান থেকে 5 বিলিয়ন না 7 বিলিয়ন, মানে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ মেরে গিয়েছে। ভাই, টাকাটা রাশিয়া এসে নিজের হাতে খরচ করবে, তাদের মেশিন তারা বসাবে, তাদের ভবন তারা বানাবে, তাদের ইউরেনিয়াম, এটা মোসাদ্দেক ইউরেনিয়াম না, সত্যিকারের ইউরেনিয়াম প্লুটোনিয়াম যাই হোক, তারা তাদের মতো দিবে, এবং বিদ্যুৎ তারা উৎপাদন করে দিবে। সুতরাং ওই 1 লক্ষ কত কোটি টাকার মধ্যে যেন আমাদের আসলে কিছু করার নাই, এটা তাদের বিনিয়োগ, তারা তাদের মতো করবে। বাংলাদেশ বাকি 10% দিয়েছে, সেই 10%-এর মধ্যে আছে জমি অধিগ্রহণ এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের যে খরচ, সেটা বাংলাদেশ দিয়েছে। এবং দুর্নীতি কি হয়েছে? দুর্নীতি এই হাজার হাজার কোটি টাকা হয় নাই। আমাদের মনে আছে এখানে আমাদের 6,000 টাকার বালিশ, এবং সেই বালিশ কত তলায় উঠানোর জন্য 1700 টাকা করে মজুরি নেওয়া হয়েছে। এই